বেসিক্যালি 24শে অক্টোবর 2025 আইএএসএল নবান্ন থেকে একটা আপনার সার্কুলার জারি করা হয়। এই হচ্ছে সেই সার্কুলার যেটার ভিত্তিতে আপনার বিফোর এসআইআর মানে এসআইআর লাগু করার আগে একটা মানে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী একটা স্কিম নেয় যে 12 জন থেকে 17 জন আইএএস অফিসারদের ট্রান্সফার করবে। এইটা তার সার্কুলার। ও ভাবেনি যে সার্কুলারটা আমাদের হাতে প্রথম কথা চলে আসবে। এই সার্কুলার জারি করে আমাদের মানে শর্ট টাইম নোটিশে আইএসএল এর অফিসার যারা আছেন, যারা ডিএম আছেন, আপনারা জানেন যে আইএসএল এর যে ট্রান্সফারটা হয় সেটা প্রথম কথা হচ্ছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী এবং কলেজিয়াম অনুযায়ী সেই ট্রান্সফার হয়, এবং রাজ্য যদি কোনো রকম ট্রান্সফার করে তার নোটিফিকেশান সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো নোটিফিকেশান দেয়নি। তার ভিত্তিতে 6 ঘন্টা শর্ট টাইম নোটিশে একটা ট্রান্সফার 24শে অক্টোবর আপনার বিফোর এসআইআর যবে এসআইআর ইমপ্লিমেন্ট হয়েছে সম্ভবত 26 তারিখ আমাদের রাজ্যে, 24 তারিখে এই সার্কুলার জারি করা হয় দুদিনের আগে। যে মানে সাউথ 24 পরগনার ডিএমকে পাঠানো হয় হিটকোর অফিসে, কোচবিহারের ডিএমকে পাঠানো হয় আনা হয় সাউথ 24 পরগনায়, দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয় আপনার হিটকোতে, যেটা সম্পূর্ণ বেআইনি। এইটা অনিচ্ছাকৃত ডিএমদের অনিচ্ছাকৃত ট্রান্সফার। এবং সবথেকে বড় কথা, এসআইআর লাগু হওয়ার পর যদি এই ট্রান্সফারটা হতো তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে ইসিআইকে এর রিপোর্ট বা এর কজ দেখাতে হতো, যার ভিত্তিতে চোর মমতা করেছে বিফোর এসআইআর এই ইলেকশন মানে এই ট্রান্সফারটা করে ও করেছে যে ওর এলাকা যেই এলাকাগুলোতে ওর সবথেকে বেশি এমএলএ, সেই এলাকাগুলো থেকে ওর এমএলএকে বের করার জন্য ওর গ্রিপের যে ডিএম আছে তাদেরকে ট্রান্সফার করেছে। কারণ আমরা জানি যে যখন ইসিআই টেক ওভার করে কোনো স্টেট যেটাতে কিনা আপনার প্যারালাল গভর্নমেন্ট চলে, যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেই সময় প্রত্যেকটা জেলার ডিএম ইলেকশন কমিশনের আন্ডারে নোডাল অফিসার থাকেন। ইলেকশন কমিশনের আন্ডারে নোডাল অফিসার প্রত্যেকটা জেলার ডিএম থাকবে, এবং সেই জেলার আন্ডারে যে কোনো যে সেন্ট্রাল ফোর্স যতই মোবিলাইজ হবে সেই সেন্ট্রাল ফোর্সকে কোথায় ডিপ্লয়মেন্ট করতে হবে টোটালটা ডিএম কন্ট্রোল করে। তো ওর গ্রিপের যদি ডিএম হয় সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সকে গঙ্গার পাড়ে হাওয়া খাওয়াবে। যেমন বিগত দিনে আমরা দেখেছি মুর্শিদাবাদে কাটানা মসজিদ দেখছে বা আপনার হাজারদুয়ারি দেখতে ভোটের দিন সেন্ট্রাল ফোর্সের লোক ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই কল করার জন্য 2026-এ এই জন্য এই পরিকল্পিত ট্রান্সফার করেছে, যার ভিত্তিতে আমাদের তরফ থেকে মনে হয়েছে এই ট্রান্সফারটা বেআইনি। এবং কোর্টও মনে করেছে পরবর্তীকালে এই মামলায় ইসিআইকে ইনভলভ করেছে, এবং মুখ্য সচিব ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছিলেন বিগত দিনে, এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করে তাকে শোকজ করেছে, যে উত্তর স্যাটিসফ্যাক্টরি না কোর্টের কাছে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। যার ভিত্তিতে আজকে যে ডিএম যাদেরকে নোটিশ করা হয়, যেই ডিএম এর লিস্ট আমরা দিই 5 থেকে 7 জন ডিএম আজকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছে এবং তাদের স্টেটমেন্ট রেকর্ডেড হয়েছে, এবং জজ সাহেব সেটা শুনেছেন। রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলা ফাইল হয়েছে এবং জজ সাহেব সেই মামলা শুনেছেন, এবং শোনার পর যা ইন্টারিম ডিসিশন এখন পর্যন্ত দেননি, রায়টাকে রিজার্ভ করেছে। মানে যে এসআইআর চলছে, রাজ্য সরকার স্টেজে রাস্তায় হাঁটছে, তিনি বলছেন যে এসআইআর মানি না। আবার দেখতে পাচ্ছি যে বিএলও দেওয়া হচ্ছে। এই যে একরকম ভূমিকা, মানে প্রশাসন লেভেলে আলাদা কাজ হচ্ছে, রাস্তা মাঠে ময়দানে আলাদা কাজ হচ্ছে। এটা তো সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আপনি আইনজীবী হিসেবে কি বলবেন? সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, সব থেকে বড় কথা চোর মমতা সেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কারণ যদিও এসআইআর প্রথম কথা মানা না মানা ওর ওপর ডিপেন্ডেবল নয়, রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই যে এসআইআর মানবো না বা এসআইআর লাগু হতে দেবো না, সেই এখতিয়ার সেইটা রাজ্য সরকারের মানে চোর মমতার ক্ষমতা নেই। বিগত দিনে আপনারা দেখেছেন তার ভাইপো বলেছে, যে পশ্চিমবঙ্গের ভাইপো বলেছে যে যারা যাবে বিএলওরা তাদেরকে বেঁধে পেটানো হবে, এরকম কিছু একটা সামথিং বলেছিলেন আমি যদি খুব ভুল না করি। তাহলে যদি সেটা হয় তো বিএলওরা যাচ্ছে স্টেট গভর্নমেন্টের, তাহলে এসআইআর লাগু হওয়ার 1.5 মাস আগে থেকে তুমি 80 জন বিএলওকে পাঠালে কেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ট্রেনিংয়ে পাঠালে কেন? এই বিএলওগুলো তো রাজ্য সরকারের এমপ্লয়ি, তাদেরকে তুমি সার্কুলার জারি করে পাঠিয়েছো যে আপনাদেরকে অমুক জায়গায় সাচ অ্যান্ড সাচ ডিপার্টমেন্টে এত তারিখ থেকে এত তারিখ কাজ করতে হবে বা ট্রেনিং নিতে হবে। তারা তো উইদাউট এনি কাইন্ড অফ সার্কুলার প্রাথমিক শিক্ষকরা যাবেন না। যারা বিএলও তারা তো প্রত্যেকেই তাদের শিক্ষাগত মানে তাদের ডেজিগনেশন যদি আমি ধরি তাহলে তারা কোনো না কোনো স্কুলের প্রাথমিক শিক্ষক বা শিক্ষক, তাহলে তারা তো রাজ্য সরকারের অধীনস্থ। তাহলে তুমি সেই অফিসারগুলোকে দিয়ে দিচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টে যে আপনারা ট্রেন্ড করুন,
তারপর আবার উল্টো দিক থেকে তুমি বক্তব্য দিচ্ছ, তোমার ভাইপো বক্তব্য দিচ্ছে বিএলওদের ধরে পেটানোর নিদান দিচ্ছে। এটা সিম্পলি দ্বিচারিতা। ওর রাস্তায় হাঁটার তো দরকার নেই, ও তো বলেছিল আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেবো না। তাহলে মমতা ব্যানার্জির ডেথ সার্টিফিকেটটা কোথায়? এসআইআর তো লাগু হয়ে গেছে। তাহলে মমতা ব্যানার্জি ওটা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন, এটা পরিষ্কার। বাংলার মানুষকে এতটাই ঘাসে মুখ দিয়ে চলে যে মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে, কি বলবেন? দেখুন, বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, উনি ভাবে সেটা বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। যদি বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলতো তাহলে বিগত দিনে যে আপনার গ্রাম বাংলা যখন জেগে উঠেছে, আপনারা দেখেছেন ওই আপনার পাড়া আপনার সমাধানে যখন বিডিও বিএলও ওরা বিডিও এসডি ওরা গেছে তাদেরকে দৌড় করিয়েছে। আজকেও যে বিএলওগুলো আজকে বিএলওদের ওপর এত প্রেসারাইজ করছে, বিএলওরাও বিক্ষোভ করছে। বিগত দিনে বিএলওরাও বিক্ষোভের মুখে পড়েছে অনেক জায়গায়। এবং আপনারা একটা থ্রেড কল খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন, আমি শুনেছিলাম, যেখানে বিএলওকে ইনস্ট্রাকশন দিচ্ছে তুই আমাকে ছাড়া যাবি না, আমি লোক পাঠাবো, না হলে তোকে একজন মহিলা বিএলওকে একজন মানে ছেলে মানে একজন লোক, সে সম্ভবত সোদপুরের ঘটনা এই ইনসিডেন্ট আমি যতটুকু শুনেছি। তো সোদপুরের কোনো স্তরের তৃণমূল নেতা বিএলওকে ফোন করে এরকম ধমকি দিচ্ছে এবং বলছে ইলেকশন কমিশনের কথায় নয়, তুই এখানে আমার কথায় চলবি। পরিষ্কার। তো এটাই চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, এটাই চলছে এবং এর জবাব 26-এ মানুষ দেবে। তার জন্য মমতা ব্যানার্জি তৈরি থাকবেন। এই যে বিএলওদের উপরে চাপ পড়ছে, আমরা দেখলাম যে গতকাল তারা বলছে যে এসআইআর ফর্ম জমা নেওয়ার যে সময়সূচি বাড়ানো, এদিকে শুভেন্দু অধিকারী বলছে যে আপনারা ভালো করে কাজ করুন, জেলে থাকতে হতে পারে। আজ অভিষেক ব্যানার্জি আপনি বলছেন যে ধরে বাঁধতে বলেছে, তারা করবে এটা কি? তারা তো দেখুন, এটা আমি বলছি না, অভিষেক ব্যানার্জির কথাটা আমি বলছি না। অভিষেক ব্যানার্জি নিজেই বলেছিলেন, যখন এক্সিকিউট হয়ে গেছিল তার দুদিন পরে ওনারা বলেছিলেন গাছে পেটে বেঁধানোর নিদান, এরকম লাঠি দিয়ে পেটানোর নিদান উনিই বলেছিলেন, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এক। আর 2 নম্বর, শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হয়তো উনি বলছেন যে বিএলওদের ভালো করে কাজ করার কথা, আর যেটা আপনার মমতা বলছে যে বিএলওদের বকলমে মানে পেছন ব্যাকডোর দিয়ে পাঠিয়ে দিচ্ছে তোমরা কাজ করো, আর সামনে দিয়ে এসআইআর এর বিরোধিতা করে রাস্তায় হাঁটছে। এটা সিম্পলি মানুষকে আইওয়াশ করা। কিন্তু মানুষকে আইওয়াশ করলেও মানুষ বুঝবে যে আসল ঘটনাটা কি। এসআইআরটা যারা করছে, এসআইআরে যারা কর্মী নিয়োগ হয়েছে, যারা আপনার ওয়ান টাইপ অফ চুক্তিভিত্তিক বিএলও, তারা কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ। তাহলে রাজ্য সরকার গ্রিন সিগন্যাল না দিলে কার ঘাড়ে কটা মাথা আছে যে ওখানে চলে যাবে ইলেকশন কমিশনে গিয়ে ট্রেনিং করবে? রাজ্য সরকারের তরফ থেকে যদি সেই ডিপার্টমেন্টে সার্কুলার না জারি করে তাহলে কখনো সে চলে যাবে না। সেটা রাজ্য সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই গেছে, এবং পাওয়ার পরে গিয়ে সেখানে ট্রেনিং করেছে। আপনার 30 দিন না 1.5 মাসের মতো ট্রেনিং হয়েছে। 80 জন বিএলও টোটাল। সেই 80 জন বিএলও হচ্ছে প্রাথমিক শিক্ষকে আমাদের যদি তাদের ডেটা আমরা চেক করি তাহলে তারা প্রত্যেকে প্রাথমিক শিক্ষক, কোনো না কোনো স্কুলের প্রাথমিক শিক্ষক বা শিক্ষক। তাহলে তারা তো প্রাথমিক শিক্ষক কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে হতে পারে না। বিএলও যে কাজটা করছে বা ইসিআই যে কাজটা করাচ্ছে সেটা তো রাজ্য সরকারের সহযোগিতায় করাচ্ছে। তাহলে রাজ্য সরকারের সহযোগিতায় করাচ্ছে। ইভেন যে বিএলওদের ভাতা যে দেওয়া হবে, সেই বিএলওদের যে ভাতাটা দেবে, সেই বিএলওদের ভাতাটাও তো আপনার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার অর্ধেকভাবে দেবে। তাহলে সেটা কিভাবে দেবে? তো এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা।